আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। শহীদ ওসমান হাদি ইতিমধ্যে আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে নিউ ইয়র্ক ভয়েস বাংলা পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ ওসমান হাদির এই পরলোকে যাওয়া বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক ইস্পাত কঠিন যোদ্ধাকে হারালো বাংলাদেশ। শহীদ ওসমান হাদির এই মৃত্যুর খবর ঢাকায় যখন ছড়িয়ে পড়েছে, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। তার মধ্য দিয়ে ঢাকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ডেইলি স্টার, প্রথম আলো সহ বেশ কিছু সংবাদপত্রে আগুন দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, অনেকেই বলছেন, বলার চেষ্টা করছেন যে এই যে হামলা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, এগুলো একটি মবের কালচার তৈরি হয়েছে। সেই বাঙ্গু এলিট সমাজকে বলতে চাই, শহীদ ওসমান হাদির মৃত্যুর যে ক্ষোভ, সেটা এই প্রতিষ্ঠানগুলোতে পড়ার পেছনের বেশ কিছু কারণ আছে। কারণ তারা বাংলাদেশকে বা বাংলাদেশের পারপাস, বাংলাদেশের সার্ভ করেন না। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেন না, বরঞ্চ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষ্টি কালচারের মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে টিকিয়ে রাখার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং ভারতের ক্ষমতাসীন বিজেপি বা আরএসএসের যে একটি শাখা প্রথম আলো ডেইলি স্টারে রূপান্তরিত হয়েছে, সেটা মোটামুটি বাংলাদেশের জনগণ আঁচ করতে পারছেন, বুঝতে পারছেন। সেই জন্যই বাংলাদেশের মানুষের মাঝে অনেক ক্ষোভ। ইতিমধ্যে একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, আর বেশ কিছু সাংবাদিক ইনিয়ে বিনিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পলাতক স্বৈরাচার শেখ হাসিনা বা খুনি শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করেন এবং ভারতের হেজিমনির বিরুদ্ধে কোনো কথা না বলে কিভাবে ভারতীয় হেজিমনি বা ভারতের এই আধিপত্যবাদ বাংলাদেশ ইস্টাবলিশ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা নানাভাবে নানা প্রক্রিয়ায় ডিসকাশন করার চেষ্টা করেন। এখন যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, তখন কিছু এই যে বাঙ্গু, অসভ্য, মাদারচোদ শ্রেণীর যে সুশীল আছেন, তারা বলবেন তারা তো সাংবাদিক, তারা তো সমালোচনা করবেন। সমালোচনা করতে কোনো সমস্যা নেই, সমালোচনা করেন। বাংলাদেশের এই যে বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোর বিরুদ্ধে আপনি কথা বলেন। সমাজে যত অসঙ্গতি আছে সেই বিষয়টি নিয়ে কথা বলেন। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের নানা অপকর্ম নিয়ে কথা বলেন। কিন্তু আপনারা সেটা না করে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশে এনে ইস্টাবলিশ করা যায়, কিভাবে একটি ইনক্লুসিভ নির্বাচন করা যায় আওয়ামী লীগকে এনে, এবং ভারতের যে আগ্রাসন সেটাকে পাশ কাটিয়ে ভারতের যে রাষ্ট্রীয় যে ষড়যন্ত্র সেটাকে কিভাবে বাংলাদেশ ইস্টাবলিশ করা যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। সেই জন্যই বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে এত ক্ষেপা। যে ন্যায্য কথাগুলো আপনারা বলতে পারেন, সেগুলো না বলে যেই কথাগুলো আপনারা ইন্ডিকেট করে বলার চেষ্টা করেন, সেগুলো বাংলাদেশের সাধারণ মানুষ কখনো মেনে নেয় না, নিতে পারে না। জুলাই আগস্ট বিপ্লবের এই রক্তক্ষয়ী যুদ্ধের পরে, যে বিপ্লবের পরে বাংলাদেশে আপনারা কথা বলবেন, স্বাধীন মন নিয়ে কথা বলবেন, সেটা হতে হবে বাংলাদেশপন্থী কথাবার্তা। ভারতপন্থী কথাবার্তা বলবেন, খুনিপন্থী কথাবার্তা বলবেন, আওয়ামী লীগপন্থী কথাবার্তা বলবেন, বাকশালপন্থী কথাবার্তা বলবেন। সেগুলো বাংলাদেশের জনগণ আর খায় না, খাবেও না, সেটা একেবারেই নির্দ্বিধায় বলা যায়। দেখুন, বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র নিরাপত্তায় অঙ্গনে একটি যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা শহীদ ওসমান হাদির এই মৃত্যুর মধ্য দিয়ে তিনি কিন্তু লিখে দিয়ে গিয়েছেন যে আগামীর বাংলাদেশটি আসলে কোন দিকে যাচ্ছে। ভারতের এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথে আছেন, কলমে যারা লিখেন, এবং সামাজিক মাধ্যমে যারা সোচ্চার আমাদের মতো মানুষ, আরও অনেক জ্ঞানী মানুষ যারা আছেন, তাদের একটি বড় অংশ এখন উচ্চ ঝুঁকিতে আছেন বলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ আন্তর্জাতিক অনেক গোয়েন্দা সংস্থা এরকমই ইন্ডিকেট করছেন। ইতিমধ্যেই প্রায় 50 জনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই হাই রিস্ক তালিকায় আছেন, যাদেরকে হাদির মতো যে কোনো সময় হত্যা করতে পারেন, এরকম তথ্য কিন্তু নানা অঙ্গন থেকে আসছে। এই বিষয়টি গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার যে ঐতিহাসিক বিপ্লব, সেই বিপ্লবে বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি এবং অসম বাণিজ্য নিয়ে যারা প্রশ্ন তুলেন,
তাদের বিরুদ্ধে শুরু হয়েছে এক অভিযান। এই অভিযানটি কারা পরিচালনা করছেন, সেটা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার প্রিয় রাষ্ট্র ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারা এই অপকর্মটি করার পেছনে নানাভাবে ষড়যন্ত্র করছেন। আপনারা বিগত দিনে শেখ হাসিনা নানা বক্তব্য শুনছেন এবং শেখ হাসিনা নানাভাবেই কিন্তু তার নেতাকর্মীদের বলছেন যে আর কথা শুনতে চায় না, এখন কাজ করো মানে গোপনে নীরবে নিভৃতে বাংলাদেশের যারা এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার সৌর শাসনের বিরুদ্ধে 5ই আগস্ট যে হত্যাযোগ্য তার বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে হত্যা করে মেরে ফেলো, সেরকমই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা বেশ কিছুদিন আগে একটি সংবাদ দেখেছিলেন যে এস আলম প্রায় 20-21 হাজার কোটি টাকার একটি বাজেট তৈরি করেছে, যার মধ্য দিয়ে বাংলাদেশে এই রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী বা ভারতের আধিপত্য হেজিমনির বিরুদ্ধে যারা কথা বলেন, যারা কলম লেখেন, তাদের মুখ বন্ধ করে দেওয়া বা তাদেরকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার মতো একটি প্রক্রিয়া কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছে। এখন আসি, এই যে ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, রাষ্ট্রীয়ভাবে যে 50 জন মানুষকে প্রাথমিক পর্যায়ে হিট লিস্টে রাখা হয়েছে, যারা এই মুহূর্তে তাদের জীবন একটা শঙ্কার মধ্যে আছে, সেই একটু লিস্টই আপনাদের আমি বলতে চাই। দেখুন, এর আগে বলি যে এই যে ভারত এবং আওয়ামী লীগ এই যে একটি হিট লিস্ট করেছে, এই হিট লিস্টটি আসলে কিভাবে তারা বাস্তবায়ন করবেন, সেই বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা হচ্ছে মানে কোনো সংগঠন সরাসরি জড়িত না থাকলেও এখানে তারা ভাড়াটিয়া ক্যাডার বা ডিজিটাল ট্রল বা তাদের যেই চলাফেরা, তাদের কথোপকথন, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি সব কিছু তারা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তাদেরকে সেরকম টার্গেট করে কিন্তু এই হাদিকে শেষমেশ শেষ করে দেওয়া হলো। একেবারে টপ টার্গেট আছেন, তাদেরকে আসলে কিভাবে তারা শেষ করবেন, প্রধানত তারা 3টি ধাপে এই অপারেশনগুলো করবেন। যদি এক নাম্বার যেটা দেখি, চরিত্র হরণ ও ডিজিটাল লেভেলিং করা, ভারত বিদ্বেষী উগ্রবাদী ট্যাগ দিয়ে জনবিচ্ছিন্ন করে তোলা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে যেটা হচ্ছে ডিজিটাল ও ফিজিক্যাল নজরদারি, যেখানে ফোন ট্র্যাকিং, লোকেশন লিঙ্ক ও রুট, যেই রুটে চলাচল করে সেই রুটের ম্যাপ ফাঁস করে দেওয়া, মানে ফোন নাম্বার সহ তিনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কি করছেন, তার পরিবারের কোথায় আছেন, তাদের বাসা কোথায়, কি লেনদেন, এগুলো সব কিছু পাবলিক করে দাও। আর অন্যটি হচ্ছে শারীরিক হামলা বা ভয় দেখানো, এই জায়গায় আছে গুম করে ফেলা বা হামলা বা হত্যা করে ফেলা, এই বিষয়টি তারা করবেন। তো এই যে উচ্চ ঝুঁকিতে যাদের নাম এসেছে, নিরাপত্তা সূত্র অনুযায়ী যে তালিকা এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যাচ্ছে, তার মধ্যে প্রধান যে চরিত্র সেই জায়গায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কারণ বিগত যে 17 বছর 18 বছর তিনি প্রবাসে ছিলেন, এই সময়টিতে তিনি ভারতের যে আধিপত্যবাদ এবং ভারতের যে হেজিমনি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থারাও বাংলাদেশে যে কাজ করেন তার বিরুদ্ধে বারংবার কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা বলে গিয়েছেন, কথা বলছেন। তো সেই জায়গায় তিনি এই যে হিটলেট লিস্ট এবং টার্গেটেড যে 50 জন, তার মধ্যে 1 নম্বরে আছেন তিনি। 2 নম্বরে আছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই জুলাই আগস্ট বিপ্লবের পর কিন্তু প্রকাশ্যে কথা বলতে পারছেন। সেই সময় তিনি বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি কি হবে, সেটা কিভাবে এগিয়ে যাবে, সেই ন্যায্যতার ভিত্তিতে যে একটি পররাষ্ট্র নীতি হবে এবং প্রত্যেকটি দেশের সাথে মানে গিভ অ্যান্ড টেক একটি সম্পর্ক হবে, সেরকম তিনি কথাবার্তা বলে যাচ্ছেন এবং কিছুটা সময় তিনি ভারতের যে আধিপত্যবাদ তার বিরুদ্ধেও কিন্তু কথা বলেছেন। সেই জন্য এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভারতের যে টার্গেটেড মিশন সেটার 2 নম্বরে আছে। তারপর 3 নম্বরে এই রাজনীতিবিদদের বাইরে যিনি আছেন সেটা হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান দীর্ঘদিন যাবৎ এই ভারতের সন্ত্রাস, হত্যাযোগ্য, ফেলানির লাশ কাটাতারে ঝুলা অবস্থায় যেটা, তারপর যে বাংলাদেশের সীমান্ত হত্যা, বাংলাদেশের যে
অসম যে বাণিজ্য চুক্তি সব কিছু নিয়ে যিনি বাংলাদেশের জনগণকে জানানোর আপ্রাণ চেষ্টা করেছেন, যিনি লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন, সেই মাহমুদুর রহমানের উপর কিন্তু টার্গেটেড এই কিলিং মিশনের 3য় নম্বরে তার নামটি আছে। তারপর যদি বলি, এখন রাজনীতিবিদ অনেকেই আছেন, এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনিও কিন্তু ভারতের বিরুদ্ধে খুব জোরালো এবং বিপ্লবী বক্তব্য দিয়ে যাচ্ছেন, ঠিকই আমাদের ওসমান হাদির মতো। সেই জন্য তিনিও কিন্তু টার্গেটেড লিস্টে আছেন। তার দলেরই প্রধান যিনি মুজিবুর রহমান মঞ্জু, তার নামটি আছে। এখনও ছাত্র তরুণদের মধ্যে অনেকেই আছেন, এই তালিকায় আছেন নাহিদ ইসলামের নাম, নাগরিক যে পার্টি তার প্রধান, মানে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির প্রধান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বাংলাদেশের তিনি একজন উপদেষ্টা ছিলেন। হাসনাত আবদুল্লাহ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান হাসনাত আবদুল্লাহর নামও এই জায়গায় আছে। হাসনাত আবদুল্লাহ ইদানিং আপনারা জানেন যে তিনি নানা বক্তব্যের মধ্য দিয়ে ভারতের যে চক্ষুশূল তিনি হয়েছেন ইতিমধ্যেই, সেটা নির্দ্বিধায় বলা যায়। সার্জিস আলম, তিনি ইদানিং একটু কম কথা বললেও তার বিভিন্ন সময় তার যে ক্ষুরধার বক্তব্য ভারত বিরোধিতা নিয়ে, সেটা কিন্তু আছে। আক্তার হোসেনের নামও কিন্তু এই জায়গায় আছে। এখানে আরও অনেকের নামে আছে, নুরুল হক নূর, সাবেক ভিপি, রাশেদ খান, তার দলের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, তিনিও সবসময় ভারতের এই বিভিন্ন যে অপকর্ম তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, তার নামটি আছে। মুফতি রেজাউল করিম, তার নাম আছেন। ইকরামুল হাসান ফাহিম ফারাজি, তার নাম আছেন। আলী আহসান জুনায়েদ, তার নামটিও কিন্তু এই হিট লিস্টে আছেন। এখানে ডাকসুর যিনি বর্তমান বিপি সাদিক কায়েম, তার নামটিও আছে। আবিদুল ইসলাম আবিদ, তার নামও আছে। সালাউদ্দিন আমরান আম্মাম সালাউদ্দিন আরমানের নামটি আছে। আশিকুল ইসলাম আবিদ, তার নাম আছে। আব্দুল হান্নান মাসুদ, ফাতেমা তাসমিম ঝুমা, বিনিয়ামিন মোল্লা, এটা উল্লেখযোগ্য আর কি এই যে হিট লিস্ট তার মধ্যে। যাই হোক, সাইবার নিরাপত্তা সংস্থা থেকে দাবি করছেন যে ডার্ক ওয়েব এবং ফেসবুকের যে গোপন পেজগুলো আছে, এই পেজগুলোতে এই যে হিট লিস্টের যে ব্যক্তি, আমি প্রায় 25 জনের নাম আপনাদের বললাম, আরও 25 জন বাকি আছে। তো ওই ব্যক্তিদের ফোন নাম্বার, অবস্থান এবং ব্যক্তিগত তথ্য যে তারা ছড়িয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আগেই বললাম। তো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই যে 50 জন যারা মোস্ট ওয়ান্টেড বা মোস্ট টার্গেটেড ভারতের এবং আওয়ামী লীগের, তো তাদেরকে এখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সশস্ত্র বডিগার্ড দেওয়ার চেষ্টা করছেন, এসকর্ট টিম বা পুলিশের যে সিকিউরিটি দেওয়া সেটা করছেন, তাদেরকে সেফ হাউস অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করছেন, আগাম নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন সরকারের পক্ষ থেকে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্কবার্তা বলেছেন যে আজ যদি এই কণ্ঠগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আগামী কাল বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বেন। এই যে মানুষগুলোর নাম বললাম, আরও প্রায় অনেকেই আছেন, তো তাদেরকে যদি মুখ বন্ধ করে দেওয়া যায়, এখন বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেইভাবে একটি জনসমর্থন তৈরি হয়েছে, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সব কিছুর মধ্য দিয়ে, এগুলো ভারত চাইছেন যে কোনো উপায় বন্ধ করে দিতে, মত প্রকাশের নিরাপত্তা যাতে বন্ধ হয়ে যায়, সেটাও কিন্তু ভারত চাচ্ছেন। যাই হোক, এই যে সব কিছু মিলিয়ে বলবো যে এই যে বর্তমান যারা সরকারে আছেন, তারা কিন্তু এক প্রকার ব্যর্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কি করছেন আমি জানি না, কিন্তু এই যে হাদির উপর গুলি করার পর হাদির যে খুনি, তিনি নির্বিঘ্নে ভারত পালিয়ে যেতে পারলেন। এই অথর্ব, এই যে অসভ্য একটা মানুষ, মানে তুমি বাবা পারো নাই, বিদায় নাও। কেন বিদায় নিচ্ছ না? মানুষ সবাই বলছে যে তোমার পদত্যাগ করা উচিত। বাংলাদেশ অন্ততপক্ষে 2-1টা কালচার তৈরি করে যাও যে ইন্টারিম গভর্নমেন্টে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলা, তুমি ব্যর্থ হয়েছ, পারো নাই বাবা, রিটায়ারমেন্টে যাও। তুমি আসো ওই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, তো সেই ভয়ে আসো যে তুমি যদি আজকে রিটায়ার করো, কালকে হয়তো তোমার সেটা নিয়ে আবার নাড়াচাড়া হতে পারে। ভাবা, তুমি আজকে যাও আর কালকে যাও, তোমার এইসব বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া হবে। তারপর আসিফ নজরুলের নামে নানা কথাবার্তা আছেন, আরও অন্যান্য উপদেষ্টাদের নামে নানা তথ্য সামনে চলে আসে।
আসছে। তো এই যে উপদেষ্টা পরিষদ বা তারা ওই ক্ষমতায় থাকার সময় কোনো কথা বলেন না, তারা মিনমিন করেন, টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করেন। ক্ষমতা থেকে বের হয়ে আসার পরই আমরা দেখলাম যে একজন এই উপদেষ্টা এখন নির্বাচন করবেন, তিনি পদত্যাগ করেছেন। তিনি বলছেন যে খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। ভাই, তুমি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলে তখন কি করছো? তখন সরাসরি এই কথাগুলো বলতা, মানুষকে নিয়ে একসাথে বসে এই ভারতের এই অপকর্ম, আওয়ামী লীগের এই অপকর্মের বিরুদ্ধে কাজ করতা। তোমরা তো রাষ্ট্র ক্ষমতায় যে জুলাই আগস্ট বিপ্লবের যারা যোদ্ধা, তাদের বিরুদ্ধে কি কাজ করেছো আমরা পাবলিকলি আসলে এটা জানি না। তোমাদের কাজকর্ম আমরা কিছুই দেখি নাই সেরকম। তো সেই জায়গায় বলবো যে যারা এখন বাংলাদেশে কথাবার্তা বলছেন, যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। আপনারা আমাদের আগামী দিনের পথ প্রদর্শক। হাদি আমাদের ভাই ছিল, তিনি চলে গেছেন, তিনি না ফেরার দেশে, তাকে আমরা আর ফিরে পাবো না। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা যারা এখন কথা বলছেন, বাংলাদেশে আপনারা যারা রাজনীতিটা করছেন, বাংলাদেশকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যাবেন যারা, আপনারা যদি সুস্পষ্টভাবে আপনাদের এই কথাবার্তাগুলোর জনগণের সামনে তুলে না ধরেন, তাহলে আমরা হয়তো অনেক কিছু জানবো না, জনগণ অনেক কিছু বুঝবেও না। তো সেই জন্য এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের বলিষ্ঠ কণ্ঠস্বর সচেত রাখার জন্য আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাদের নিরাপত্তা আপনাদের নিশ্চিত নিজেরাই করতে হবে। তারপরে এই অথর্ব গভর্নমেন্ট যদি কিছুটা নিরাপত্তা আপনাদের দেয়, আপনারা সেটাও আপনারা নিতে পারেন। কারণ আপনারা বেঁচে থাকলেই বাংলাদেশ বেঁচে থাকবে। আপনারা এগিয়ে গেলেই বাংলাদেশ আগামীর দিনের সামনের দিকে এগিয়ে যাবে। এটা তা না হলে কিন্তু বাংলাদেশ ভারতের সেই কলোনি রাজ্যে পরিণত হবে, যেটা আওয়ামী লীগ চাচ্ছেন, ছাত্রলীগ, যুবলীগ, ফ্যাসিস্টরা চাচ্ছেন। বাংলাদেশের এই যে প্রথম আলো, ডেইলি স্টার সহ আরও কিছু সাংবাদিক যারা আছেন, তাদের নাম নিতে আমি চাই না, তারা সেটাই চাচ্ছেন যে বাংলাদেশটা ভারতের পেটের ভিতরে ঢুকে যাক। আর বাংলাদেশের ছাত্র জনতাকে সবাইকে বলবো, একটু ধৈর্য ধরে বুঝে শুনে সব কিছু করতে হবে। কারণ বাংলাদেশে কিন্তু এই যে ভারতের যে লেসপেন্সার যারা আছেন, তারা কিন্তু ঘাপটি মরে বসে আছেন। যে কোনো সময় যে কোনোভাবে যদি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, তাহলে ভারতের পেটের ভিতরে বাংলাদেশকে ঠেলে দিতে তাদের সহজ হবে এবং তারা বাংলাদেশকে চুষে খেতে পারবে। জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট, সেটাকে কিন্তু তারা নস্যাৎ করে দিবে। তো সেই জায়গা থেকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনো অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কোনো প্রকারের বিশৃঙ্খলা, রাষ্ট্র ক্ষমতা দখল করা বা অন্য কোনো কিছু এরকম না ঘটাতে পারে, সেই দিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আবারও আমার হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে সন্ধ্যায় তার লাশ বাংলাদেশে আসছেন, আগামীকাল বিকেলে হয়তো বা তার জানাজা হবে, এরকমই জানছি। যে জানাজায় হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, রাষ্ট্রপতি সহ অনেক মানুষ, বিরোধী দলীয় নেতা সবাই উপস্থিত হবেন। সেই জায়গায় আপনারা যাবেন, তার জন্য দোয়া করবেন। বাংলাদেশটা যাতে ভারতের কবলে পড়ে আমাদের এই যে স্বাধীনতা, সেটা যাতে বিনষ্ট না হয়, সেই জায়গায় সবাইকে সজাগ সচেষ্ট দৃষ্টি রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।